না না 173 ওটা তো ফেসবুক শর্টে আসলাম ম্যাডাম আসেন আজকে আপনাদের সবারই প্রথম ক্লাস তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে বাই দিস টাইম শিডিউল বই খাতাপত্র এগুলো তো পেয়েছেন পেয়েছেন আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আজকে যেহেতু আপনাদের প্রথম ক্লাসে আমরা সাধারণত দুইটা টপিকস পড়ি, একটা হলো ফিজিক্স আর এর সঙ্গে লিভার, ঠিক আছে? তো ফিজিক্সের মধ্যে কি কি টপিকস আছে, যেমন ফিজিক্সটা আমরা মূলত যেহেতু আমাদের টপিকসই হচ্ছে আলট্রাসাউন্ড, তাহলে আমরা ফিজিক্সে মূলত সাউন্ড সম্পর্কে যে টপিকসগুলো থাকে সেগুলোই পড়ছি। যেমন প্রথমে আছে হলো অবভিয়াসলি সাউন্ডের ডেফিনেশন। তো সাউন্ডের ডেফিনেশন এটা তো আপনারা জানেন যে শব্দ কাকে বলে। শব্দ হচ্ছে একটা এনার্জি যেটা ভাইব্রেশনের ফলে তৈরি হয় এবং একটা মিডিয়া দিয়ে ট্রান্সমিট হয় জায়গা থেকে আরেক জায়গায়। তার অবস্থান পরিবর্তন করতে এখানে কি লাগে, একটা মিডিয়া লাগে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে সাউন্ডের ডেফিনেশন। তাহলে ডেফিনেশনটা একটা আপনারা পড়বেন। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাউন্ডের টাইপ, কি কি টাইপের সাউন্ড আছে। তাহলে কি কি টাইপের সাউন্ড আছে, একটা হলো অডিবল রেঞ্জ যেটা আমরা শুনতে পাই। তাহলে অডিবল রেঞ্জটা কত, 20 থেকে 20,000 হার্টজ। যদি অডিবল রেঞ্জের থেকে সাউন্ডের ফ্রিকোয়েন্সি কম হয় তখন সেটাকে আমরা বলছি ইনফ্রা সাউন্ড, ঠিক আছে? আর যদি অডিবল রেঞ্জের থেকে বেশি হয় তখন সেটাকে আমরা বলছি আলট্রা সাউন্ড।
তাহলে যদি জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ আল্ট্রাসাউন্ড, আল্ট্রাসাউন্ড কি জিনিস, তাহলে আল্ট্রাসাউন্ড কি জিনিস, যে সাউন্ডের ফ্রিকোয়েন্সি মোর দেন 20,000 হার্টজ। ঠিক আছে। আচ্ছা, এই আল্ট্রাসাউন্ডটাকে যখন আমরা মেশিনে ব্যবহার করছি, তাহলে মেশিনে ব্যবহার করার উদ্দেশ্য কি, কোনো স্ট্রাকচারকে আইডেন্টিফাই করা অথবা কোনো প্যাথোলজিকে আইডেন্টিফাই করা বা কোনো ডিজিজ থাকলে সেটাকে ডায়াগনোসিস করা। তো মেশিনে যখন আমরা ব্যবহার করি তখন এখানে একটা নির্দিষ্ট রেঞ্জ ব্যবহার করা হয়। সেই নির্দিষ্ট রেঞ্জটা কত, সেটা হচ্ছে 2 থেকে 20 মেগা হার্টজ। ঠিক আছে। তাহলে আল্ট্রাসাউন্ডের রেঞ্জ আমরা বলছি যে এটা হলো মোর দেন 20,000, কিন্তু যখন আমরা এটাকে মেশিনে ব্যবহার করছি অনলি ফর ডায়াগনোসিস, তখন সেটার রেঞ্জ কত, সেটা হচ্ছে 2 থেকে 20 মেগা হার্টজ। ঠিক আছে। তাহলে এই 2 থেকে 20 মেগা হার্টজ এই সাউন্ডের ফ্রিকোয়েন্সিকে কি বলা হচ্ছে, ডায়াগনস্টিক রেঞ্জ অফ আল্ট্রাসাউন্ড। কারণ এই রেঞ্জটাকে শুধুমাত্র আমরা ডায়াগনস্টিক পারপাসে ব্যবহার করছি। তাহলে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে একটা হলো আল্ট্রাসাউন্ড কাকে বলে, আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে ডায়াগনস্টিক আল্ট্রাসাউন্ড আবার কাকে বলছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল মোটামুটি সাউন্ডের ডেফিনেশন এবং টাইপ। এরপরে এখানে কিছু প্যারামিটারস ডিসক্রাইব করা আছে, যেমন ফ্রিকোয়েন্সি কথাটা আমরা প্রথমে ব্যবহার করছি যে আল্ট্রাসাউন্ডের ফ্রিকোয়েন্সি কত বা ডায়াগনস্টিক আল্ট্রাসাউন্ডের ফ্রিকোয়েন্সি কত। তাহলে ফ্রিকোয়েন্সি জিনিসটা কি, ফ্রিকোয়েন্সি হচ্ছে, ফ্রিকোয়েন্সি মানে হলো বাংলায় যদি আমরা বলি এটা হলো কম্পাঙ্ক, আর কম্পাঙ্ক মানে হচ্ছে কম্পনের হার। তাহলে এখন এটাকে ইংরেজি করেন যে পার সেকেন্ডে কয়টা ভাইব্রেশন হচ্ছে, ভাইব্রেশনের যে হার সেটাকেই বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আরেকটা টপিকস এখানে আছে ভেলোসিটি। যেহেতু এটা একটা ওয়েভি প্যাটার্নে এক জায়গা থেকে আরেক জায়গায় তার অবস্থান পরিবর্তন করছে, তার কি আছে, একটা নির্দিষ্ট বেগ আছে, তাই না। তাহলে বেগকে আমরা কি বলে থাকি, সময়ের সাথে যে দূরত্ব সেটাই হচ্ছে বেগ। তাহলে এখানে যদি আমি বলি যে পার সেকেন্ডে একটা সাউন্ড কতটুকু দূরত্ব অতিক্রম করছে, সেটাই হচ্ছে তার ভেলোসিটি। ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি ফিজিক্সের মধ্যে ফিজিক্সের যে টপিকস, ইনিশিয়াল টপিকস গুলো এটা এখানে আমরা পড়ে নিলাম। এরপরে যেটা আছে সেটা হলো কম্পোনেন্ট, একটা আল্ট্রাসাউন্ড মেশিনের কি কি পার্ট আছে। তো আল্ট্রাসাউন্ড মেশিনের এখানে কি কি পার্ট আছে এগুলো তো আপনি দেখতেই পাচ্ছেন, যে এখানে মোটামুটি একটা কম্পিউটারের মধ্যে যা যা থাকে সব পার্টগুলো এখানে দেওয়া আছে। তো এই পার্টগুলোর মধ্যে যেটাকে আমরা মানে শুধুমাত্র যেই পার্টের জন্য এটাকে আমরা আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বলতেছি, সেটা হলো এই প্রথম পার্টটা, ট্রান্সডিউসার। ট্রান্সডিউসারের ভালো নাম কি, ট্রান্সডিউসারের ভালো নাম হচ্ছে প্রব। ঠিক আছে, আমরা নর্মালি এটাকে প্রব বলে থাকি। তাহলে প্রব বা ট্রান্সডিউসার এটা এমন একটা ডিভাইস যেটা এই কম্পিউটারাইজড মেশিনটাকে অন্য যে কোনো কম্পিউটারাইজড মেশিন থেকে আলাদা করছে। ঠিক আছে। তাহলে এই ট্রান্সডিউসারটাই মূলত যেভাবে কাজ করে, এই পুরো মেশিনটাই কিন্তু সেইভাবেই কাজটা করছে। ঠিক আছে। তাহলে আপনি যদি একটা ট্রান্সডিউসারের কাজটা এখানে পড়েন, তাহলে পুরো আল্ট্রাসোনোগ্রাফি মেশিনের কাজটাই কিন্তু এখানে পড়া হয়ে যাচ্ছে, যে মেশিনটা কিভাবে কাজ করে। তাই ট্রান্সডিউসার সম্পর্কে কি বলছে এখানে দেখেন, যে ট্রান্সডিউসার কি জিনিস, ট্রান্সডিউসার হচ্ছে একটা ডিভাইস। এই ডিভাইসের কাজ কি, এই ডিভাইসের কাজ হচ্ছে এনার্জিকে কনভার্ট করা। ঠিক আছে। যেখানে বলেই দিচ্ছে যে হুইচ ট্রান্সফর্ম ওয়ান ফর্ম অফ এনার্জি টু অ্যানাদার ফর্ম অফ এনার্জি। ঠিক আছে। তার মানে এর কাজ হচ্ছে এনার্জিকে কনভার্ট করে কাজ করা। এখন কথা হলো যে এটা কোন এনার্জিকে কোন এনার্জি করছে, এনার্জি কনভার্সনটা কিভাবে হচ্ছে। ঠিক আছে। তো এনার্জি কনভার্সনটা কিভাবে হচ্ছে, সাধারণত যখন আমরা মেশিনকে অন করি, সুইচ যখন অন করা হয়, সুইচ অন করলে প্রথমে তৈরি হয় ইলেকট্রিসিটি, তাই না, যে কোনো মেশিনে সুইচ অন করলে প্রথমে তৈরি হয় ইলেকট্রিসিটি, দ্যাট মিনস ইলেকট্রিক্যাল এনার্জি। এই ইলেকট্রিক্যাল এনার্জিটা যখন এই মেশিনের প্রবের মধ্যে যাচ্ছে, তখন প্রব কি করছে, প্রব এই ইলেকট্রিক্যাল এনার্জিটাকে সাউন্ড এনার্জিতে কনভার্ট করছে। ঠিক আছে। যখন এটা সাউন্ড এনার্জিতে কনভার্ট হচ্ছে, তখন এটা বডির মধ্যে চলে যাচ্ছে, কারণ প্রবটাকে আপনি বডি সারফেসের উপরে ধরে রেখেছেন, তাই না। তাহলে যখন সাউন্ড এনার্জিটা যাবে, এটা কার ভিতরে যাবে, বডিতে। বডিতে প্রত্যেকটা সারফেসের উপরে সাউন্ড এনার্জি যাওয়ার পরে এখান থেকে আবার কি হবে, সাউন্ড এনার্জি আমাদের কাছে ফিরে আসবে। এই ফিরে আসা প্রসেসটাকে আমরা কি বলছি, রিফ্লেকশন। ঠিক আছে। তাহলে সাউন্ড এনার্জিকে আপনি পেশেন্টের বডিতে দিলেন, বডি থেকে আবার সাউন্ড এনার্জি ফিরে আসলো বাই দ্য প্রসেস অফ রিফ্লেকশন। আচ্ছা, যখন রিফ্লেক্টেড হয়ে সাউন্ড এনার্জিটা ফিরে আসলো, সেকেন্ড টাইম সে তো আবার প্রবেই ফিরে আসছে, তাই না, কারণ প্রবটা আপনি বডি সারফেসের উপরে দিয়েই রেখেছেন।
আচ্ছা, প্রবে যখন আবার তার দেওয়া সাউন্ড এনার্জিটা ফেরত আসছে, তখন সে কি করছে, এটাকে সে আবার ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে প্রব বা ট্রান্সডিউসারের কাজটা কি, এনার্জিকে কনভার্ট করা। তাহলে প্রথমে সে কি করলো, ইলেকট্রিক্যাল এনার্জিটাকে সাউন্ড এনার্জিতে কনভার্ট করলো, দিয়ে বডিতে পাঠিয়ে দিল। বডি থেকে যখন আবার সাউন্ড এনার্জি ফিরে আসলো, সেটাকে সে আবার ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে দিল। তাহলে এখানে দেখেন প্রব বা ট্রান্সডিউসারের কিছু পার্ট দেওয়া আছে। একটা আপনারা পড়লেন যে মেশিনের কি কি পার্ট, আরটা হচ্ছে যে প্রব বা ট্রান্সডিউসারের ভেতরে কি কি পার্ট আছে। তো ভেতরে যে পার্টগুলোর এখানে নাম লেখা আছে, এর মধ্যে বেসিক্যালি এই এনার্জি কনভার্সনের কাজটা যে করে থাকে সে হচ্ছে এই পিজোইলেকট্রিক ক্রিস্টাল। ঠিক আছে, তো যেহেতু এই এনার্জি কনভার্সনের কাজটা মেইনলি এই পিজোইলেকট্রিক ক্রিস্টাল করে থাকে, এই জন্য এই কনভার্সন মেকানিজমটাকে বলা হয় পিজোইলেকট্রিক ইফেক্ট। ঠিক আছে, তাহলে পিজোইলেকট্রিক ইফেক্টটা কি, যে মেকানিজমে প্রব কাজ করছে, বা আমি যদি ইনডাইরেক্টলি বলি যে মেকানিজমে মেশিন কাজ করছে। ঠিক আছে, তো এটা যখন আপনারা রিডিং পড়বেন তখন এখান থেকে ওই জিনিসগুলো পেয়ে যাবেন। এখন এখানে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে যে পিজোইলেকট্রিক ক্রিস্টাল যেগুলোকে আমরা বলছি, এই ক্রিস্টালগুলো কি, ম্যাটেরিয়ালগুলো কি কি। তাহলে এখানে কিছু ক্রিস্টালের নাম দেওয়া আছে। এর মধ্যে সব থেকে ইউজড যেটা, সেটা হচ্ছে যে লাস্টেরটা, লেড জিরকনের টাইটানের। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে পিজোইলেকট্রিক ক্রিস্টালের নাম। এই ক্রিস্টাল একটা লেয়ার প্রবের মধ্যে থাকে, বেসিক্যালি সেই কি করে, এই এনার্জি কনভার্সনের কাজটা করে থাকে। আচ্ছা, এরপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে টাইপস অফ ট্রান্সডিউসার বা চয়েস অফ ট্রান্সডিউসার। তো এই যে টাইপিংটা আমরা করছি, সাধারণত আমরা ফ্রিকোয়েন্সির উপরে বেস করে করছি। কেন ফ্রিকোয়েন্সির উপরে বেস করে করছি, এখানে একটা ইকুয়েশন আছে যেটা আমাদেরকে পড়তে হয়। ইকুয়েশনটা কি, যে ফ্রিকোয়েন্সি যেটা, ফ্রিকোয়েন্সির সাথে সম্পর্ক হলো ডেপথ। সম্পর্কটা কেমন দেখেন, ইনভার্সলি রিলেটেড, তাই না? তাহলে ফ্রিকোয়েন্সির সাথে ডেপথের সম্পর্ক কি, অপোজিট, ইনভার্সলি রিলেটেড। এখন আপনি একটা পেশেন্টের ডিপ স্ট্রাকচার দেখবেন, তাহলে ডিপ স্ট্রাকচার দেখতে হলে ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে না কমাতে হবে? কমাতে হবে। তাহলে এখানে কারণ কি, ডেপথের সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্কটা হলো অপোজিট। তাহলে আপনি যত বেশি ডিপে যেতে চাচ্ছেন, তার মানে আপনাকে তত ফ্রিকোয়েন্সি কমায় নিতে হবে। তাহলে যত কমাবেন তত তত ডেপথটা বাড়বে। ঠিক আছে, তাহলে ডিপ স্ট্রাকচার দেখতে হলে আমরা কোন প্রব ইউজ করব, যার ফ্রিকোয়েন্সি কম। ঠিক এটার উল্টাটা, আপনি যখন কোনো সুপারফিশিয়াল স্ট্রাকচার দেখবেন, সুপারফিশিয়াল স্ট্রাকচার তো আমরা উপর থেকে কাছাকাছি দেখছি, তার মানে এখানে ডেপথটা আমাদেরকে কি করতে হবে, কমাতে হবে। তাহলে ডেপথ কখন কমবে, যখন আপনি ফ্রিকোয়েন্সি বাড়াবেন। ঠিক আছে, তাহলে ফ্রিকোয়েন্সির সাথে এই রিলেশনের উপরে বেসিস করে সাধারণত প্রবগুলোকে এখানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো যার ফ্রিকোয়েন্সি বেশি আর যার ফ্রিকোয়েন্সি কম, তার মানে একটা লো ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে চয়েস অফ ট্রান্সডিউসারে কি কি বলছে দেখেন। যেমন প্রথমে যে ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে, এটা দেখেই বুঝতে পারছেন যে এটা একটা লো ফ্রিকোয়েন্সি প্রব। এই যে লো ফ্রিকোয়েন্সি প্রবটা আছে, এই প্রবটার নাম কি, নাম তো আবার আলাদা প্রত্যেকেরই আছে। নাম কি, কার্ভি লিনিয়ার লো ফ্রিকোয়েন্সি কার্ভি লিনিয়ার প্রব। তাহলে যেহেতু এটার ফ্রিকোয়েন্সি কম, তাহলে এটা দিয়ে আমরা কোন স্ট্রাকচার দেখব, ডিপ স্ট্রাকচার। ডিপ স্ট্রাকচার বলতে আমরা কাকে বোঝাচ্ছি, অ্যাবডোমেন, বোথ অ্যাডাল্ট অ্যান্ড পেডি। পেডি দেখার জন্য আলাদাভাবে এই প্রবটা আমরা সাধারণত ব্যবহার করি না, এত ডেডিকেটেড প্রব সব মেশিনে থাকে না, থাকে না বললেই চলে। তাহলে যেটা থাকে না সেটা তো আমরা পড়বো না, যেটা থাকে সেটাই আমরা পড়বো। তাহলে লো ফ্রিকোয়েন্সি এই কার্ভিলিনিয়াম প্রব দিয়ে আমরা কি দেখতেছি, অ্যাবডোমিনাল স্ট্রাকচার, বোথ আপার অ্যাবডোমেন লোয়ার অ্যাবডোমেন। এ কারণে আমরা এই প্রব দিয়ে কি দেখি, আপার অ্যাবডোমেন দেখি, লোয়ার অ্যাবডোমেন দ্যাট মিন্স গাইনি দেখি, অবস দেখি। ঠিক আছে, আচ্ছা, এরপরে ঠিক সেম ফ্রিকোয়েন্সির দেখেন আরেকটা প্রব আছে। তাহলে এটা একটা লো ফ্রিকোয়েন্সি প্রব, এই প্রবটার নাম কি, সেক্টর প্রব। এই সেক্টর প্রবের কাজ কি এখানে বলছে দেখেন, কার্ডিয়াক ইমেজিং। কার্ডিয়াক ইমেজিং মিন্স ইকোকার্ডিওগ্রাম। তাহলে ইকো যে প্রব দিয়ে করা হয় সেই প্রবটাকে আমরা নর্মালি ইকো প্রবই বলি, কারণ এটার একটাই কাজ, ইকো করা। কিন্তু এটার ভালো নামটা কি, সেক্টর প্রব। ঠিক আছে, আচ্ছা, এবার আসেন আরেকটা প্রব যেটা আছে। তাহলে এটার ফ্রিকোয়েন্সি দেখে বুঝতে পারছেন যে এটা একটা হাই ফ্রিকোয়েন্সি প্রব। তাহলে এই হাই ফ্রিকোয়েন্সি প্রবটার নাম কি, লিনিয়ার প্রব। ঠিক আছে, তাহলে যেহেতু এটা হাই ফ্রিকোয়েন্সি প্রব, তাহলে এটা দিয়ে আমরা কোন স্ট্রাকচার দেখব, সুপারফিশিয়াল। তাহলে এখানে দেখেন সুপারফিশিয়াল কি কি দেখা হয়, সবগুলোরই নাম দেওয়া আছে। ঠিক আছে,
এখানে যেমন এটা লো ফ্রিকোয়েন্সি দুইটা প্রব আমরা পড়লাম, এখানে হাই ফ্রিকোয়েন্সি যে একটা প্রব লেখা আছে এই সেম ফ্রিকোয়েন্সির আরেকটা প্রব এখানে অ্যাড করবেন। ঠিক আছে, সেম ফ্রিকোয়েন্সির আরেকটা প্রব এখানে অ্যাড করতে হবে। এই যে ফ্রিকোয়েন্সি যেটা আছে এই সেম ফ্রিকোয়েন্সিরই, ঠিক আছে। তো এই সেম ফ্রিকোয়েন্সি যে প্রবটা আমরা আরেকটা এখানে দেখি, সে প্রবটার নাম হচ্ছে আইসিটি প্রব। আইসিটি, আইসিটি মানে হলো ইন্ট্রা ক্যাভিটারি ট্রান্সডিউসার। আইসিটি, ইন্ট্রা ক্যাভিটারি ট্রান্সডিউসার, ইন্ট্রা ক্যাভিটারি ট্রান্সডিউসার, ঠিক আছে। তাহলে এই প্রবটার কাজ কি? ক্যাভিটারি এরিয়ার মধ্যে যাওয়া, যেহেতু নামই ক্যাভিটারি ট্রান্সডিউসার, তাহলে এটাতে আমরা কি করব, এটার সব থেকে কমন ইউজ হচ্ছে টিভিএস, ঠিক আছে। তাহলে এটা একটা আপনি দিচ্ছেন কোথায়, ভ্যাজানাল ক্যাভিটির মধ্যে, তাহলে এটা একটা ক্যাভিটারি প্রব, তাহলে এটাতে আপনি টিভিএস ছাড়া আর কি করতে পারেন, ট্রাস, এই যে দেখেন সেকেন্ড কমন ইউজ ট্রাস। ট্রাস মানে কি, ট্রান্স রেকটাল আল্ট্রাসাউন্ড, এটাকে আমরা রেকটাল ক্যাভিটির মধ্যে ইন্ট্রোডিউস করে দেখতে পারি। এই জন্য এটাকে আমরা একটাই কমন নাম দিচ্ছি, সেটা হলো আইসিটি প্রব, ক্যাভিটারি ট্রান্সডিউসার। তাহলে এখানে মোটামুটি আমরা চারটা প্রব পেলাম, তাই না? একটা লো ফ্রিকোয়েন্সি কার্ভিলিনিয়ার, লো ফ্রিকোয়েন্সি লিনিয়ার, লো ফ্রিকোয়েন্সি সেক্টর, একটা হলো হাই ফ্রিকোয়েন্সি লিনিয়ার, আর হাই ফ্রিকোয়েন্সি আইসিটি। এবার আসেন ইন্টারাকশন অফ সাউন্ড, এখানে একটা টপিকস আছে দেখেন, ইন্টারাকশন অফ সাউন্ড। ইন্টারাকশন অফ সাউন্ড জিনিসটা কি? এই যে আমরা বলতেছি যে সাউন্ড এনার্জি যেটা প্রব তৈরি করছে বাই পিজোইলেকট্রিক ক্রিস্টাল, এটা কোথায় চলে যাচ্ছে, পেশেন্টের বডির মধ্যে চলে যাচ্ছে, বডি থেকে তারপরে আবার কি আসছে আমাদের কাছে, সাউন্ডটা ফিরে আসছে। তো এখানে বেসিক্যালি কি হয়, সাউন্ড যখন বডির মধ্যে যায়, বডির প্রত্যেকটা সারফেসের উপরে সে কিন্তু ইন্ডিভিজুয়ালি যে পড়ে, তাই না? যেমন আপনি স্কিনের উপরে দিলেন, তাহলে স্কিন একটা সারফেস, তাহলে সাউন্ড কার উপরে যাচ্ছে, স্কিনের উপরে। স্কিনের নিচে সাবকুটেনিয়াস টিস্যু আছে, তাহলে সাউন্ড কার উপরে যাচ্ছে, সাবকুটেনিয়াস টিস্যু। এভাবে আস্তে আস্তে প্রত্যেকটা ডিপি স্ট্রাকচারের উপরে একটা 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 করে সাউন্ড পড়ছে, ঠিক আছে। তো সাউন্ড যখন যে এই সারফেসগুলোর উপরে পড়ছে, শুধুমাত্র সেখানে কিন্তু রিফ্লেকশনই হচ্ছে না, এই একটা মেকানিজমই কিন্তু হচ্ছে না, এর সাথে ওই সারফেসের সাথে আরো অনেক মেকানিজমই সাউন্ড কম বেশি পড়ছে, ঠিক আছে। এই মেকানিজম গুলোর এখানে নাম দেওয়া আছে, যে হোয়াট আর দ্য ইন্টারাকশন, কি কি ইন্টারাকশন সারফেসের সাথে হচ্ছে। তাহলে যার মধ্যে আমরা প্রথমেই রিফ্লেকশনের কথাটা বলছি, কারণ এটা মেইন, এটা হবেই, হতে হবে, ঠিক আছে, বিষয়টা এরকম। তাহলে এটা যদি রিফ্লেকশন হয়ে থাকে, তাহলে পরে ইন্টারাকশনটা দেখেন, এটা কি, রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন মানে কি, প্রতিসরণ। তারপরে থ্রো ট্রান্সমিশন, মানে কোনো দিক পরিবর্তন না করে বরাবরই বডি সারফেসের পেছনে চলে যাচ্ছে। তারপর অ্যাবজর্পশন, কিছু আবার কি হচ্ছে, যে সারফেসের উপরে পড়ছে সেই সারফেসে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। আরেকটা কি, স্ক্যাটারিং, মানে আসছে কিন্তু মাল্টিপল ডিরেকশনে ছড়ায় ছিটায় আসছে, ঠিক আছে। মানে এখানে যে ইন্টারাকশন গুলো হচ্ছে, খেয়াল করে দেখেন, দুটা ইন্টারাকশন বডিতে যাওয়ার পরে আবার আমাদের কাছে ফিরে আসে। কে কে ফিরে আসে, রিফ্লেকশন এবং স্ক্যাটারিং। রিফ্র্যাকশন তো ফিরে আসবে না, সেও তো চলে যায় কিন্তু দিক পরিবর্তন করে, তাহলে ফিরে আসছে কে, একটা তো রিফ্লেকশন আসছে, আর স্ক্যাটারিং বিক্ষেপণ এটাও তো আসছে, মাল্টিপল ডিরেকশনে ছড়াই ছিটে এবার আসছে তো, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে রিফ্লেকশন আর একটা হচ্ছে স্ক্যাটারিং। তাহলে আপনি যে মনিটরের ছবিটা দেখতে পাচ্ছেন, এটা সাউন্ডের এই দুটা ইন্টারাকশনের কারণেই হচ্ছে, যে সাউন্ডগুলো ফিরে আসবে সেগুলোই তো মনিটরের ছবি তৈরি করবে, তাই না? তাহলে এখন এই দুইটা সাউন্ডের ইন্টারাকশনই ফিরে আসছে, তাহলে এখন যদি আমি বলি যে মনিটরে যে ইমেজটা দেখা যায়, এটার মধ্যে সাউন্ডের কোন কোন ইন্টারাকশন আছে, মেইনলি রিফ্লেকশন এবং স্ক্যাটারিং, ঠিক আছে। এই কথাটাই একটু পরে যে বলতেছে ইমেজ ফরমেশন বাই ইকো। ইকো মানে কি, যে সাউন্ডটা পেশেন্টের বডি থেকে আমাদের কাছে ফিরে আসে, তাহলে এই যে ইকোটা এটাই কি তৈরি করছে, ইমেজ তৈরি করছে। আর এই ইকোর মধ্যে সাউন্ডের কোন কোন ইন্টারাকশন আছে, রিফ্লেকশন অ্যান্ড স্ক্যাটারিং। তাহলে এখানে বলেই দিচ্ছে যে রিফ্লেকশন অ্যান্ড স্ক্যাটারিংস আর দ্য ইন্টারাকশনস দোজ প্রডিউস ইকো। আর যে ইকোটা ফিরে আসছে সেটাই কি তৈরি করছে, ইমেজ তৈরি করছে। তাহলে ইনডাইরেক্টলি কথাটাই আমরা বলতে পারি যে রিফ্লেকশন এবং স্ক্যাটারিং মিলেই ইমেজ তৈরি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে টপিকসটা আমরা পড়বো বেশ পরে এসে, সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ ইমেজ। ইন্টারপ্রিটেশন অফ
ইমেজটা কি, একটা ছবি যেটা আপনি মনিটরে দেখতে পাচ্ছেন, এই ছবিটা আমাদেরকে কি করতে হয়, পেশেন্টকে লিখে দিতে হয়, তাই না, যে কেমন দেখা যাচ্ছে। তো এই যে ইন্টারপ্রিট আপনি করছেন, হাউ টু ইন্টারপ্রিট এ পার্টিকুলার ইমেজ আইদার নর্মাল অর প্যাথোলজি, ইন্টারপ্রিট করার জন্য আমরা এখানে ইমেজ এরিয়াটাকে দেখি। একটা নর্মাল আল্ট্রাসাউন্ডের বেসিক কালার কি, বেসিক কি কালার দেখা যায়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে সিস্টেমে আমরা আল্ট্রাসাউন্ডটা করে থাকি, এটাকে আমরা বলি বি মুড ইমেজ। বি, বি মানে হচ্ছে ব্রাইটনেস, ঠিক আছে, ব্রাইটনেস মুড ইমেজ। এখানে একটা স্ট্রাকচার আল্ট্রাসাউন্ড দেখতে কেমন হবে, হয় কালো হবে না হলে সাদা হবে, ঠিক আছে। তাহলে ব্রাইটনেস মুডে স্ট্রাকচার আল্ট্রাসাউন্ডে কেমন দেখা যাবে, হয় সাদা দেখা যাবে না হলে কালো দেখা যাবে। এখন কথা হলো যে স্ট্রাকচার সাদা দেখা যাবে নাকি কালো দেখা যাবে, এটা কার উপর ডিপেন্ড করছে, হ্যাঁ কার উপর ডিপেন্ড করতেছে, যে সাউন্ড গুলো আমাদের কাছে ফিরে আসছে তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তাহলে রিফ্লেকশন এবং স্ক্যাটারিং এর উপরে, এখানেও দেখেন প্রথমে কথাটাই বলছে যে ইমেজ ইজ প্রোডিউসড বাই ইকো এন্ড ইটস ফর্মড বাই স্ক্যাটারিং এন্ড রিফ্লেকশন, ঠিক আছে। তাহলে যে সাউন্ডটা ফিরে আসছে মেইনলি সে কি করছে, সেই ছবিটা তৈরি করছে এবং সাদা কালো হওয়ার পিছনে সেই দায়ী। তো এখানে চেঞ্জটা কিভাবে হচ্ছে, সাউন্ডের যত বেশি রিফ্লেকশন হচ্ছে পাশাপাশি কি স্ক্যাটারিং হচ্ছে, তার মানে কি যত বেশি স্ক্যাটারিং হচ্ছে এই সাউন্ডটা, এই যে যখন মনিটরে ফিরে আসছে তখন যে ইমেজটাকে নিয়ে আসছে সেই ইমেজটা আল্ট্রাসাউন্ডে কেমন দেখা যাচ্ছে, বেশি সাদা দেখা যাচ্ছে। তার মানে যত বেশি রিফ্লেকশন, যত বেশি স্ক্যাটারিং, স্ট্রাকচার কি তত বেশি সাদা। এই সাদাকে আমরা আল্ট্রাসাউন্ড ভাষায় বলে থাকি ইকোজেনিক, ঠিক আছে। তাহলে একটা যখন আপনি দেখবেন যে কোনো জায়গায় লেখা আছে ইকোজেনিক স্ট্রাকচার, সাপোজ একটা আপনি ডেসক্রিপশনে পেনে লেখা আছে ইকোজেনিক স্ট্রাকচার প্রেজেন্ট ইন দ্য লিভার, তার মানে কি ওই লিভারের মধ্যে স্ট্রাকচারটা কেমন দেখা যাচ্ছে, অনেক বেশি সাদা। তাহলে অনেক বেশি সাদা হওয়ার কারণ কি, এখান থেকে কি আসছে, বেশি রিফ্লেকশন বেশি স্ক্যাটারিং, ঠিক আছে। তাহলে যত বেশি রিফ্লেকশন যত বেশি স্ক্যাটারিং, স্ট্রাকচার আল্ট্রাসাউন্ডে কেমন দেখা যাবে, তত বেশি সাদা। তাহলে এই রিফ্লেকশন এবং স্ক্যাটারিং এর উপর ডিপেন্ড করে আমরা একটা স্ট্রাকচার কেমন সাদা দেখা যাবে বা সাদা দেখা যাবেও কি না আদৌ, এটা ডিটারমাইন করব, ঠিক আছে। তাহলে ইকোজেনিসিটিটাকে আমরা অ্যাকর্ডিং টু দ্য পার্সেন্টেজ অফ রিফ্লেকশন এবং স্ক্যাটারিং এখানে তিনটা ভাগে ভাগ করব, ঠিক আছে। তাহলে তিনটা ভাগ কি কি, একটা হচ্ছে হাইপো ইকুইক, একটা হলো হাইপার ইকুইক, আরেকটা হচ্ছে অ্যান ইকুইক, ঠিক আছে। তাহলে ইন্টারঅ্যাকশন মেইনলি কয়টা হচ্ছে বললাম আমরা, দুইটা, একটা হলো রিফ্লেকশন, একটা হচ্ছে স্ক্যাটারিং। রিফ্লেকশন এবং স্ক্যাটারিং এটা কম বেশি একই সাথেই হচ্ছে। এই দুটার অপোজিট ফেনোমেনা কি, সাউন্ড আসার অপোজিট ফেনোমেনা কি, সাউন্ড চলে যাও, তাই তো। তাহলে সাউন্ডটা বেসিক্যালি রিফ্র্যাকশনে যতটা যায় তার থেকে বেশি থ্রো ট্রান্সমিশনে যায়, ঠিক আছে। তার থেকে বেশি বডি সারফেসে বেশিরভাগই চলে যায় পেছনে বরাবর। তাহলে এখানে খেয়াল করে দেখেন ইন্টারঅ্যাকশন মেইনলি হচ্ছে তিনটা, যার মধ্যে রিফ্লেকশন এবং স্ক্যাটারিং এই দুটো কম্বাইন একই সাথে ঘটছে। আর এর অপোজিট ঘটনাটা কি, ট্রান্সমিশন, থ্রো ট্রান্সমিশন বা ট্রান্সমিশন, যেটাই মনে রাখেন। তাহলে একটা স্ট্রাকচার যদি হাইপোইকুইক হয়, হাইপোইকুইক মানে কি, হাইপো মানে তোমরা জানি যে কম, আর ইকুইক মানে হচ্ছে সাদা। তাহলে স্ট্রাকচারটা আল্ট্রাসাউন্ডে কেমন দেখা যাচ্ছে, কম সাদা। তাহলে যদি কম সাদা হয় তাহলে রিফ্লেকশন এবং স্ক্যাটারিং এর পোরশনটা কি হবে, কম হবে। ধরে নিলাম এখানে রিফ্লেকশন বা স্ক্যাটারিং হচ্ছে 50% বা 60%, ঠিক আছে। তাহলে বাকি যে অংশটা আছে সেটাই এখানে থ্রো ট্রান্সমিশন হচ্ছে, ঠিক আছে। তো দেখেন দুইটার প্রপোর্শন কিন্তু প্রায় সমান সমান, হ্যাঁ, বা কিছু কম বেশি। তাহলে এখানে যতটুকু সাউন্ড আসছে ঠিক ততটুকুই সাউন্ড দিয়ে আবার চলেও যাচ্ছে, যার কারণে স্ট্রাকচারটা খুব একটা বেশি সাদা হতে পারছে না, সাদা হতে পারছে কিন্তু খুব বেশি সাদা হতে পারছে না। এইজন্য ওই স্ট্রাকচারটাকে আমরা কি বলতেছি, হাইপোইকুইক। হাইপোইকুইক স্ট্রাকচারের একটা एग्जांपल সেটা হলো মাসল, ঠিক আছে। আমাদের বডিতে যে মাসল গুলো আছে অল মাসলস আর হাইপো। এবার আসুন পরেরটা হাইপার। তাহলে এটা তো আমরা বুঝতেই পারছি বেশি সাদা।
তাহলে স্ট্রাকচার যদি বেশি সাদা হয় অবশ্যই সেখানে রিফ্লেকশন বা স্ক্যাটারিং এর পরিমাণ কি হবে, বেশি হবে। তাহলে এখানে কতটুকু হবে, প্রায় 80 to 100%, অলমোস্ট 100%। ঠিক আছে, তার মানে যে সাউন্ড গুলোকে আমরা দিচ্ছি প্রায় সম্পূর্ণ সাউন্ড আবার প্রবে ফিরে আসছে। কিছু নেগলিজিবল অ্যামাউন্ট ট্রান্সমিশন হতেও পারে, নাও হতে পারে, এটাকে আমরা গুনতির মধ্যেই ধরছি না, এত কম। তাহলে এটার এক্সাম্পল কি, এটার প্রথম এক্সাম্পল হচ্ছে ক্যালসিয়াম, দ্যাট মিন্স ক্যালসিয়াম কন্টেইনিং স্ট্রাকচারস, যেমন বোনস, স্টোন, এই জিনিসগুলো। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে ফাইব্রাস টিস্যু, ফাইব্রাস টিস্যু যেখানে ফাইব্রাস টিস্যুর পরিমাণ অনেক বেশি, যেমন ডায়াফ্রাম, লিগামেন্টস, লাইনিং এপিথেলিয়াম, ঠিক আছে, সেরাস মেমব্রেন, যেখানে যেখানে ফাইব্রাস টিস্যুর পরিমাণটা বেশি আছে। থার্ড এক্সাম্পল হচ্ছে ফ্যাট, ফোর্থ এক্সাম্পল হলো এয়ার। ক্যালসিয়াম, ফাইব্রাস টিস্যু, ফ্যাট, এয়ার, এগুলো হচ্ছে হাইপারইকুইক স্ট্রাকচারে এক্সাম্পল। এখন আসেন অ্যানিকুইক। তাহলে অ্যান মানে তো আমরা জানি অ্যাবসেন্ট, তাহলে কি অ্যাবসেন্ট, সাদাই অ্যাবসেন্ট। তার মানে অ্যানিকুইক বলতে আমরা কি বোঝাচ্ছি, কালো, স্ট্রাকচারটা কালো। ঠিক আছে, তাহলে কালো যদি হয়ে থাকে রিফ্লেকশন এবং স্ক্যাটারিং এর পরিমাণ কত পার্সেন্ট হবে, 0%, কিছুই সাউন্ড আসছে না। তাহলে কি হচ্ছে এখানে, 100% ট্রান্সমিশন। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ সাউন্ডটাই বডি সারফেসের পেছনে চলে যাচ্ছে। তাহলে ওই জায়গা থেকে যদি কোনো সাউন্ড ফিরে না আসে তাহলে জায়গাটার ইমেজ কেমন দেখা যাবে, অ্যানিকুইক। ঠিক আছে, এটার এক্সাম্পল কি, এটার একটাই এক্সাম্পল, সেটা হলো ফ্লুইড। সেটা আপনি নরমাল ফ্লুইড বলেন আর অ্যাবনরমাল ফ্লুইড কালেকশন বলেন, ফ্লুইড সবসময় আল্ট্রাসোনোতে কালো দেখা যাবে, কারণ ফ্লুইড থেকে কখনোই আমাদের কাছে সাউন্ড ফিরে আসবে না। ঠিক আছে, ফ্লুইডের মধ্যে সেই সারফেসই নাই যেখানে সাউন্ডটা পড়ে আবার ফিরে আসতে পারে, কারণ ফ্লুইড তো ফ্লুইডই। ঠিক আছে, তাহলে এখানেই ঠিক সেই এক্সাম্পলগুলোই আপনাদের ডিটেলসে দেওয়া আছে, একবার পড়লেই বুঝতে পারবেন, পুরোটা একবার করে পড়বেন তাহলেই হয়ে যাবে। এবার চলে আসবো আমরা পরের টপিকসে, আর্টিফ্যাক্টস। আর্টিফ্যাক্টস, আর্টিফ্যাক্টস বলতে আমরা বেসিক্যালি যেটা বোঝাই সেটা হচ্ছে আনওয়ান্টেড ইমেজ। এমন কোনো একটা ইমেজ আল্ট্রাসোনোতে চলে আসছে যেটা কোনো অ্যানাটমিক্যাল স্ট্রাকচারকে স্পেসিফাই করছে না অথবা কোনো প্যাথোলজিকে হয়তোবা আলাদাভাবে বোঝাচ্ছে না। ঠিক আছে, তাহলে এই সমস্ত আনওয়ান্টেড ইমেজ যেগুলো আসে এগুলোকে আমরা আর্টিফ্যাক্টস বলে থাকি। আর্টিফ্যাক্টসের এখানে খুব সুন্দর একটা ডেফিনেশন আছে, এটা এখান থেকে পড়বেন। তো আর্টিফ্যাক্টসের যে টাইপগুলো আছে এই টাইপের মধ্যে আমরা ইম্পর্টেন্ট দুইটা টাইপ পড়ব। আচ্ছা, যে টাইপগুলো আমরা পড়বো তার মধ্যে একটা টাইপ হচ্ছে পোস্টো অ্যাকোস্টিক এনহ্যান্সমেন্ট। ঠিক আছে, একটা টাইপ হলো পোস্টেরিয়র অ্যাকোস্টিক এনহ্যান্সমেন্ট। তো এনহ্যান্সমেন্ট জিনিসটা কি, যেমন এখানে একটা গল ব্লাডারকে ফোকাস করছে। ঠিক আছে, তো গল ব্লাডারের মধ্যে কি থাকে, বাইল, তাহলে এটা একটা ফ্লুইড, এই কারণে গল ব্লাডারের ইমেজটা কেমন দেখা যাচ্ছে, অ্যানিকুইক। এখন এটা অ্যানিকুইক তাহলে কেন হলো, এটার উপরে এসে যখন সাউন্ড গুলো পড়ছে এই সাউন্ড গুলো কি আর উপরে রিফ্লেক্ট হতে পারছে, পারছে না, কারণ এখানে কোনো সারফেস নাই। তাহলে সাউন্ড গুলো কি হচ্ছে, বরাবর গল ব্লাডারের পেছনের দিকে চলে আসছে, তাই না। এখন পেছনে দেখেন এখানে তো কোনো ফ্লুইড নাই, তাই না, তাহলে যখন ফ্লুইডকে সে পাবে না তাহলে অবশ্যই সেই জায়গা থেকে সাউন্ডের রিফ্লেকশন হবে। তাহলে যদি এই জায়গা থেকে সাউন্ডের রিফ্লেকশন হয়ে থাকে তাহলে সেই জায়গার ইমেজটা আমরা আল্ট্রাসোনোতে কেমন দেখতে পাবো, ইকোজেনিক সাদা। এটা তো আমরা একটু আগেই পড়লাম যে যেখান থেকে রিফ্লেকশন হয় সেটাই কেমন দেখা যায়, সাদা। তাহলে এখন গল ব্লাডারের পেছনে সাউন্ড গুলো চলে যাচ্ছে, পেছন থেকে কি হচ্ছে, রিফ্লেকশন হচ্ছে, তাহলে যেখান থেকে রিফ্লেকশন হয় সেটা সাদা দেখা যায়। এর কারণে পেছনের স্ট্রাকচারটা কেমন দেখা যাচ্ছে, বেশি সাদা দেখা যাচ্ছে। তাহলে গল ব্লাডারের পেছনে যে এরিয়াটা দেখা যাচ্ছে এটা আমরা কেমন দেখতে পাচ্ছি, অনেক বেশি সাদা।
তাহলে এখানে কি হয়ে গেল, ইকোজেনিসিটিটা এনহ্যান্স হয়ে গেল, তাই না? অ্যানিকোয়িক স্ট্রাকচার এগেনস্টে তার পেছনের যে এরিয়াটা দেখা যাচ্ছে এটা অনেক বেশি সাদা দেখা যাচ্ছে। ইকোজেনিসিটি এনহ্যান্স হয়ে যাওয়ার কারণে এই আর্টিফ্যাক্টসটাকে আমরা কি বলছি, পোস্টো অ্যাকোস্টিক এনহ্যান্সমেন্ট। তাহলে যদি বলা হয় যে পোস্টো অ্যাকোস্টিক এনহ্যান্সমেন্ট কোন স্ট্রাকচার এগেনস্টে পাওয়া যাবে, তাহলে কোন স্ট্রাকচার এগেনস্টে, অ্যানিকোয়িক স্ট্রাকচার। ঠিক আছে, অ্যানিকোয়িক স্ট্রাকচার যেমন গল ব্লাডার, ইউরিনারি ব্লাডার, সিস্ট, হ্যাঁ, এগুলোর এগেনস্টে তখন আমরা ওই স্ট্রাকচারের পেছনের দিকে কি দেখতে পাবো, সাদা ইমেজ দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এটা গেল একটা আর্টিফ্যাক্টস। ঠিক এটার অপোজিট যে ঘটনা, অপোজিট যে ফেনোমেনা, সেটা হচ্ছে পোস্টো অ্যাকোস্টিক শ্যাডো। তাহলে শ্যাডো মানে তো আমরা জানি যে শ্যাডো মানে হচ্ছে ছায়া। তাহলে ছায়া কেমন দেখা যায় আল্ট্রাসোনোতে, অ্যানিকোয়িক, তাই না, কালো দেখা যায়। তাহলে এই একটা ইমেজ এখানে দেখা যাচ্ছে, দেখেন যেমন এখানে গল ব্লাডারকে ফোকাস করেছে, গল ব্লাডারের মধ্যে আবার কি আছে, একটা স্টোন আছে। তাহলে স্টোন যেহেতু ক্যালসিয়াম কন্টেনিং স্ট্রাকচার, তাহলে এটা হাইপারিকুইক দেখা যাবে। তাহলে হাইপারিকুইক কেন দেখা যাচ্ছে, স্টোনের ওপরে যখন সাউন্ড এসে পড়ছে সেখান থেকে অলমোস্ট 100% সাউন্ড কিন্তু আবার প্রবে ফিরে চলে আসছে। তাহলে সব সাউন্ড যদি প্রবে ফিরে চলে আসে, তাহলে স্টোন বরাবর স্টোনের পেছনে এখানে কি কোনো সাউন্ড যেতে পারছে? তাহলে যেখানে সাউন্ড যেতে পারছেই না, তাহলে সেই জায়গার ইমেজটা কেমন দেখা যাবে, অ্যানিকোয়িক। তাহলে এটাকে আমরা তখন ছায়ার সাথে কম্পেয়ার করে বলতেছি পোস্টো অ্যাকোস্টিক শ্যাডো। তাহলে কালোর নিচে আমরা পাচ্ছি সাদা ইমেজ, সেটা হলো পোস্টো অ্যাকোস্টিক এনহ্যান্সমেন্ট। আর সাদার নিচে আমরা পাচ্ছি কালো ইমেজ, এটা হলো পোস্টো অ্যাকোস্টিক শ্যাডো। যদিও এটা আনওয়ান্টেড, বাট এটা কিন্তু স্ট্রাকচারকে আইডেন্টিফাই করার জন্য আমরা ইউজ করছি। আর্টিফ্যাক্টসের এটা একটা অ্যাডভান্টেজ যে আপনি আর্টিফ্যাক্টসটাকে নর্মাল অ্যানাটমিক্যাল স্ট্রাকচার বা প্যাথোলজিক্যাল স্ট্রাকচার আইডেন্টিফাই করতে ইউজ করতে পারেন। ঠিক আছে, তাহলে এই গেল মোটামুটি ফিজিক্স। ফিজিক্স আমাদের শেষ। এবার আমরা পড়বো লিভার, অর্গানে চলে যাব। লিভার পড়ার আগে যেটা আমাদেরকে পড়তে হবে, বা যে কোনো অর্গান পড়ার আগে যেটা আমরা পড়ি, সেটা হচ্ছে অর্গান দেখার জন্য পেশেন্টের প্রিপারেশন। লিভার দেখার জন্য আমরা পেশেন্টকে কি প্রিপারেশন দিব। লিভার এবং তার সাথে যে আপার অ্যাবডোমিনাল অন্যান্য স্ট্রাকচারগুলো বা অর্গানগুলো আছে, এগুলো সবগুলো দেখার জন্যই পেশেন্টের একটাই কমন প্রিপারেশন, সেটা হচ্ছে ফাস্টিং। আমরা এখানে পেশেন্টকে কি দিব, ফাস্টিং দিব। কতক্ষণ ফাস্টিং দিব, অ্যাটলিস্ট 6 to 8 আওয়ার্স, 6 থেকে 8 ঘন্টা। কেন ফাস্টিং দিচ্ছি, পেশেন্ট খেয়ে আসলে তার স্টোমাক ইন্টেস্টাইনে খাবারের সঙ্গে গ্যাস থাকবে বা এয়ার থাকবে। তাহলে এয়ার আল্ট্রাসোনোতে কেমন দেখা যায়, হাইপারিকুইক। কেন, কারণ এয়ার থেকে সাউন্ডের রিফ্লেকশন হয়। তাহলে এয়ার থেকে যদি সব সাউন্ড চলে যায়, তাহলে এয়ারের পেছনে যে অর্গানগুলো ছিল সেখানে কিন্তু ঠিকমতো সাউন্ড যেতে পারবে না। তাহলে যেহেতু সাউন্ড যেতে পারছে না, তাহলে আমরা ইমেজটা ভালো মতো দেখতে পাচ্ছি না। এই জন্য আমরা এখানে পেশেন্টকে ফাস্টিং দিয়ে নিচ্ছি। তাহলে যদি কোনো পেশেন্ট আপনার কাছে আপার অ্যাবডোমেন বা এইচবিএস সিস্টেম করতে আসে, তাহলে সে সমস্ত ক্ষেত্রে পেশেন্টকে আমরা একটাই কমন প্রিপারেশন দিব, সেটা হচ্ছে ফাস্টিং। ঠিক আছে, তাহলে আপার অ্যাবডোমেন করতে আসলে আমরা পেশেন্টকে এখানে ফাস্টিং প্রিপারেশন দিয়ে নিলাম। এই গেল পেশেন্টের প্রিপারেশন। এখন আসেন যে লিভার দেখার জন্য আমরা প্রবটাকে কোথায় বসাবো, প্রবের প্লেসমেন্টটা কেমন হবে। তো সাধারণত এখানে তো পেশেন্ট সুপাইন পজিশনে থাকবে, তাই না? তাহলে পেশেন্টকে আমরা সুপাইন পজিশনে শোয়াই রাখলাম। এখন প্রবটাকে কোথায় বসাবো, লিভার দেখা বলতে বেসিক্যালি এখানে আমরা রাইট লোবটাকেই বুঝি। তাহলে আমরা এখানে রাইট লোবটা যেহেতু দেখতে চাচ্ছি, তাহলে দেখেন প্রবটাকে এখানে কোথায় বসানো হয়েছে। প্রবটাকে এখানে প্লেস করা হয়েছে রাইট মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবর। ঠিক আছে, রাইট মিড ক্ল্যাভিকুলার লাইন থেকে আপনি আস্তে আস্তে নিচে নেমে আসবেন। কতদূর নিচে নেমে আসবেন, রাইট কোস্টাল মার্জিন পর্যন্ত। ঠিক আছে, তার মানে যেখানে এসে মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবর নিচে নেমে এসে যেখানে রিবসটা শেষ, এখানে এসে দেখেন প্রবটাকে কিভাবে বসানো হয়েছে, কোস্টাল মার্জিন বরাবর। তাহলে কোস্টাল মার্জিন যেহেতু অবলিকলি থাকে, এই জন্য প্রবটাকেও এখানে অবলিকলি বসানো হয়েছে। তো অবলিক বলতে আমরা সাধারণত এখানে কি বুঝি, যে প্রবটাকে আমরা এখানে প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে বসাবো। ঠিক আছে, তাহলে লিভার দেখার জন্য আমরা প্রবটাকে কিভাবে বসালাম, প্রথম কথা হচ্ছে রাইট মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবর রাইট কোস্টাল মার্জিনে অ্যালং দ্য কোস্টাল মার্জিন
অ্যাপ্রক্সিমেটলি 45 ডিগ্রি অবলিক, ঠিক আছে। এবং লিভারের সাথে যেহেতু ডায়াফ্রাম থাকে, এ কারণে আমরা যখন পেশেন্ট দেখব তখন পেশেন্টকে কি বলবো, ব্রেথ হোল্ড করতে বলবো। কিভাবে ব্রেথ হোল্ড করবে, ব্রেথ হোল্ড আফটার ইন্সপিরেশন, লম্বা করে একটা শ্বাস নিয়ে তারপরে সে ব্রেথ হোল্ড করবে। কারণ ইন্সপিরেশন নিলে কি হবে, লাং এক্সপান্ড করবে, ডায়াফ্রাম নিচের দিকে নেমে যাবে, তাহলে ইমেজটা ভালো আসবে। এই হচ্ছে লিভার দেখার জন্য পেশেন্টের পজিশন বা প্রবের পজিশন। এখন আসেন লিভার কেমন দেখা যাবে। এখানে একটা কথা আমি বলে রাখি যে লিভারের সাথে যেহেতু ডায়াফ্রাম আছে, ডায়াফ্রামের একটা এক্সেপশনাল ফাইন্ডিং আছে। ডায়াফ্রাম আল্ট্রাসাউন্ডে সবসময় উল্টা দেখা যায়, ঠিক আছে। এটাকে আমরা বলে থাকি মিরর ইমেজ। ডায়াফ্রামের মিরর ইমেজ আসে, অপোজিট ইমেজটা আসে। তো যেহেতু ডায়াফ্রামের অপোজিট ইমেজ আসে, তাহলে ডায়াফ্রামের সাথে যে স্ট্রাকচারগুলো বা যে অর্গানগুলো লাগানো থাকবে তাদেরও অপোজিট ইমেজ আমরা দেখতে পাবো, ঠিক আছে। তার মানে সেই স্ট্রাকচারগুলো আল্ট্রাসাউন্ডে কেমন দেখা যাবে, উল্টা দেখা যাবে, ঠিক আছে। তাহলে আমরা কোন কোন অর্গানকে উল্টা দেখতে পাবো, যেগুলো ডায়াফ্রামের সাথে অ্যাটাচড। তাহলে কোন কোন অর্গান অ্যাটাচড বলেন। না, প্যানক্রিয়াস তো রেট্রোপেরিটোনিয়াল। আর এগুলো কি দেখা যায়, এত যেগুলো বলতেছেন এগুলোর সাথে কি ডায়াফ্রাম লাগানো থাকে, এগুলো কি অর্গান? স্টোমাক তো আমরা নর্মালি আল্ট্রাসাউন্ডে দেখি না। না, হার্ট তো থোরাক্সের পারে, ও তো ওই দিক চলে গেল নিচের দিকে। তাহলে নিচের দিকে কি কি আছে, লিভার। তাহলে লিভার উল্টা দেখা যাবে। লিভারের সাথে যেহেতু গল ব্লাডার লাগানো থাকছে, এই জন্য গল ব্লাডার উল্টা দেখা যাচ্ছে। আদারওয়াইজ গল ব্লাডারের সাথে ডায়াফ্রামের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। স্প্লিন, এটার সাথে ডায়াফ্রাম লাগানো। আর কে, বোথ কিডনি, ঠিক আছে, কিডনির সাথে ডায়াফ্রাম লাগানো থাকে। তাহলে এগুলো আমরা উল্টা দেখতে পাবো। এখন ইমেজ কেমন দেখা যাচ্ছে দেখেন। তাহলে যেহেতু আমরা এখানে লিভারটাকে উল্টা দেখতে পাচ্ছি, তাহলে ডায়াফ্রামটাও উল্টা দেখা যাচ্ছে। তাহলে ডায়াফ্রাম যেহেতু উল্টা দেখা যাচ্ছে, তাহলে ডায়াফ্রাম এখন কোথায় দেখা যাবে, নিচের দিকে। নর্মালি ডায়াফ্রাম কোথায় থাকে, লিভারের ওপরে। তাহলে এখন ডায়াফ্রাম কোথায় দেখা যাচ্ছে, লিভারের নিচে। যেহেতু এটা ফাইবারাস টিস্যু কন্টেইনিং স্ট্রাকচার, দেখেন কত সাদা দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে নর্মালি ডায়াফ্রাম কোথায় থাকে, লিভারের সুপিরিয়র সারফেসে, তাই না। তাহলে এটা লিভারের সুপিরিয়র সারফেস। আচ্ছা, তাহলে এটা যদি সুপিরিয়র সারফেস হয়ে থাকে, তাহলে অপোজিট দিকে যে ইকোজেনিক লাইনিংটা দেখা যাচ্ছে, এটা ইনফিরিয়র সারফেস, ঠিক আছে। তাহলে সারফেস গুলোকে আমরা এখানে কি দেখে আইডেন্টিফাই করলাম, ডায়াফ্রাম দেখে। যে সারফেসের সাথে ডায়াফ্রাম লাগানো আছে এটা সুপিরিয়র সারফেস, আর অপোজিটটা হচ্ছে ইনফিরিয়র সারফেস। এখন আসেন ভিতরে কি কি আছে। ডায়াফ্রামের সাথে এখানে একটা অ্যানিকোইক স্ট্রাকচার লাগানো আছে, সে হলো ইনফিরিয়র ভেনা কাভা, ঠিক আছে। ইনফিরিয়র ভেনা কাভা বরাবর এখানে দেখেন লিভার থেকে 3টা ভেসেল আসছে। কে আসছে, হেপাটিক ভেন। এটা তো আপনারা জানেন যে হেপাটিক ভেন কোথায় ওপেন করে, ইনফিরিয়র ভেনা কাভায়। তাহলে এটা যদি 3টা হেপাটিক ভেন হয়ে থাকে, তাহলে যে মাঝখানে দেখেন একটা অ্যানিকোইক স্ট্রাকচার দেখা যাচ্ছে, এটা হচ্ছে পোর্টাল ভেন, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা হলো পোর্টাল ট্রায়াড। তাহলে পোর্টাল ট্রায়াডের কম্পোজিশন বলেন, পোর্টাল ট্রায়াডের মধ্যে কি থাকে, একটাও শুনতে পাই নাই। হেপাটিক ভেন থাকবে, হেপাটিক আর্টারি থাকবে, হেপাটিক ভেন থাকবে, biliary tract থাকবে, biliary tract থাকবে, হেপাটিক আর্টারি থাকবে, আর কি থাকবে, পোর্টাল ট্রায়াড। কোথায় ইনফিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা কই আছে। পোর্টাল ট্রায়াড মানে এর কম্পোজিশন হলো 3টা, তাই না। তাহলে নামই হলো পোর্টাল ট্রায়াড, তাহলে তার মেইন কম্পোজিশন স্ট্রাকচারই হলো পোর্টাল ভেন। এর সাথে কে থাকছে, একটা আর্টারি। কোন আর্টারি, হেপাটিক আর্টারি। তার সঙ্গে যেহেতু এটা বাইল ড্রেন করছে, তাহলে একটা ড্রেনেজ সিস্টেম, এই ড্রেনেজ সিস্টেমটাকে হেপাটিক ডাক্ট, ঠিক আছে। তাহলে পোর্টাল ট্রায়াড বা পোর্টা হেপাটিসের কম্পোজিশন হলো মেইনলি 3টা। কি কি, পোর্টাল ভেন, হেপাটিক আর্টারি আর হেপাটিক ডাক্ট। এই 3টা স্ট্রাকচার যা দিয়ে পোর্টাল ট্রায়াড বা পোর্টা হেপাটিস তৈরি, এই 3টা স্ট্রাকচারের মধ্যে নর্মাল যে মেশিনগুলো আমরা ব্যবহার করে থাকি, যেগুলো অ্যাজ ইউজুয়াল মেশিন, সেখানে হেপাটিক আর্টারি এবং হেপাটিক ডাক্ট দেখা যায় না, ঠিক আছে। তাহলে নর্মালি এটা মাথায় রাখবেন যে নর্মাল যদি হয়ে থাকে, অ্যাবনর্মাল সেটা আলাদা। যদি নর্মাল হয়ে থাকে, তাহলে নর্মাল হেপাটিক আর্টারি এবং নর্মাল হেপাটিক ডাক্ট নর্মাল মেশিনগুলোতে দেখা যাবে না। তাহলে পোর্টাল ট্রায়াডের মধ্যে 3টা জিনিসের মধ্যে 2টাই দেখতে পাচ্ছি না, তাহলে দেখতে পাচ্ছি কাকে,
পোর্টাল ভেন দিয়ে। তাহলে এখানে যে আপনি পোর্টাল ভেন দেখতে পাচ্ছেন, তার মানে এই জায়গাটাতেই হেপাটিক আর্টারি এবং হেপাটিক ডাক্ট আছে, যেটা দেখা যাচ্ছে না। তার মানে এই জায়গাটাই কি পোর্টাল ট্রায়াড। তাহলে যেখানে পোর্টাল ভেন আছে সেই জায়গাটাই পোর্টাল ট্রায়াড। ঠিক আছে, এখন খেয়াল করে দেখেন বেসিক যে ব্যাপার, পোর্টাল ভেন এবং হেপাটিক ভেন দুটাই একই রকম দেখা যাচ্ছে না, লুমেনটা কালো। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, এই দুটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, যে বুঝবো কেমনে যে কোনটা পোর্টাল ভেন আর কোনটা হেপাটিক ভেন। এই দুটাকে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা যে পয়েন্টটা দেখে থাকি সেটা হচ্ছে ওয়াল। ওয়ালে চেঞ্জটা কি, কার ওয়াল বেশি সাদা। তাহলে কার ওয়াল বেশি সাদা হবে, পোর্টাল ভেনের ওয়াল, কারণ পোর্টাল ভেনের ওয়ালে বেশি পরিমাণে ফাইব্রাস টিস্যু থাকে। তাহলে যেখানে ফাইব্রাস টিস্যু বেশি সেখানে ইকোজেনিসিটি বেশি, এটা তো আমরা পড়লামই। তাহলে যেহেতু এখানে ফাইব্রাস টিস্যু বেশি থাকবে, তাহলে এখানে কি করতে হবে, যেটার ওয়াল আমরা বেশি সাদা পাবো সেটাকেই পোর্টাল ভেন হিসেবে ধরবো, আর বাকি যেগুলো থাকছে সেগুলো হচ্ছে হেপাটিক ভেন। দেখা তো যাবে এই দুটা জিনিসই, আর তো কিছু দেখা যাবে না লিভারের মধ্যে। ঠিক আছে, তাহলে এই গেল লিভারের স্ক্যানিং টেকনিক এবং ভিউ, সোনোগ্রাফিক ভিউটা কেমন হবে। এরপরে যেটা আছে ইউএস অ্যাপিয়ারেন্স অফ নর্মাল লিভার, একটা নর্মাল লিভার আলট্রাসাউন্ডে কেমন দেখা যায়। আপনাদের কাছে যে বই আছে, হয়তো কম বেশি সবার কাছে আছে, বইয়ে দেখেন 26 কি 27 নাম্বার পেজে এই ছবিটা আছে, এবং ছবির ওপরে এরকম একটা টপিকস লেখা আছে, ইকোজেনিসিটি ল্যাডার অফ নর্মাল টিস্যু। এই ল্যাডারটাকে মুখস্থ করবেন, পেজ নাম্বার সহ বলে দিয়েছি 26 অথবা 27। ইকোজেনিসিটি ল্যাডার অফ নর্মাল টিস্যু, এটা কি, আপার অ্যাবডোমিনাল যে অর্গানগুলো আছে এগুলোর ইকোজেনিসিটির সিকোয়েন্স। এক একটার ইকোজেনিসিটি যেহেতু এক এক রকম, এদেরকে একটা সিকোয়েন্সিয়াল অ্যারেঞ্জমেন্ট দেওয়া হয়েছে, একটা ল্যাডার ওয়াইজ, একটা স্টেপ ওয়াইজ ডিস্ট্রিবিউশন, এটাকে বলা হচ্ছে ইকোজেনিসিটি ল্যাডার। তাহলে এই ল্যাডারের মধ্যে আপনি যত এখান থেকে বাম থেকে আস্তে আস্তে ডানের দিকে যাবেন, তার মানে কি একটা একটা করে সিঁড়ি আপনি উপরের দিকে উপরে উঠতেছেন, তাহলে সিঁড়ি যত উপরে উঠবেন তত ইকোজেনিসিটি কি হবে, বাড়বে। ঠিক আছে, যত আপনি বাম থেকে ডানের দিকে যাচ্ছেন তত এখানে ইকোজেনিসিটি কি হচ্ছে, বাড়ছে। তাহলে এখন যদি আপনি এই ল্যাডার দেখে বলেন যে সব থেকে কম সাদা স্ট্রাকচার তাহলে কে, রেনাল মেডুলা, তারপরে কর্টেক্স, তার থেকে একটু বেশি সাদা লিভার, তারপরে স্প্লিন, তারপর প্যানক্রিয়াস, তারপর রেনাল সাইনাস। তার মানে সব থেকে কম সাদা স্ট্রাকচার হলো রেনাল মেডুলা, আর সব থেকে বেশি সাদা স্ট্রাকচার হচ্ছে রেনাল সাইনাস। এই ল্যাডারটাকে, এই সিকোয়েন্সটাকে মুখস্থ করে নেবেন, একদম মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এখন যদি এখান থেকে আমরা বলি যে লিভারের ইকোজেনিসিটি কেমন, তাহলে যে কোনো অর্গানেরই যখন আপনি ইকোজেনিসিটি ডেসক্রাইব করবেন অবশ্যই তার আগের এবং পরের স্ট্রাকচারগুলোর সাথে কম্পেয়ার করবেন। এখন তাহলে এখন লিভারের ইকোজেনিসিটি কেমন যদি বলতে চাই, তাহলে লিভারের আগে কে কে আছে, মেডুলা আর কর্টেক্স। মেডুলা এবং কর্টেক্স এই দুটাকে আমরা একসঙ্গে বলে থাকি রেনাল প্যারেনকাইমা। তাহলে লিভারের আগে কে আছে, রেনাল প্যারেনকাইমা। তার মানে লিভারের ইকোজেনিসিটি কি, রেনাল প্যারেনকাইমার থেকে বেশি। আর এদিকে আছে হলো স্প্লিন, প্যানক্রিয়াস এবং রেনাল সাইনাস, তার মানে লিভার ইকোজেনিসিটি এদের থেকে কম। এটা মুখস্থ করে নেবেন। এবার চলে আসেন প্যাথোলজিতে, প্যাথোলজিক্যাল ডেসক্রিপশনে। প্যাথোলজিক্যাল ডেসক্রিপশনে প্রথমে আমরা কিছু কমন ফোকাল লেশন পড়ব, যেগুলো সবগুলো অর্গানিক সোনোগ্রাফিক্যাল অ্যাপিয়ারেন্স প্রায় একই রকম। এর মধ্যে প্রথমে যেটা আছে সেটা হলো সিস্ট। সিস্ট এমন একটা প্যাথোলজি যে এটা যেখানে হোক না কেন সোনোগ্রাফিক্যালি একই রকম দেখা যাবে, তাই না। সিস্ট মানে কি, একটা ফ্লুইড কালেক্টিং একটা স্যাক, একটা থোড়ের মতো। তাহলে এটা যেখানেই থাকুক না কেন একই রকম দেখা যাবে। তাহলে এখানে যদি আপনি সিস্ট কেমন দেখা যায় আলট্রাসোনোতে এটা পড়েন, তাহলে লিভার সিস্ট হোক, রেনাল সিস্ট হোক, প্যানক্রিয়াটিক সিস্ট হোক, ওভারিয়ান সিস্ট হোক, সব জায়গা থেকেই তো আপনি এটা ডেসক্রাইব করতে পারবেন বা চিনতে পারবেন। ঠিক আছে, তাহলে সিস্টের ক্রাইটেরিয়া কি, সিস্টের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে এটার মার্জিন। যদি সিস্ট হয়ে থাকে তাহলে তার মার্জিনটা হবে রেগুলার, ওয়েল ডিফাইন্ড। ঠিক আছে, সিস্টের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে এটার মার্জিনটা হবে ওয়েল ডিফাইন্ড, রেগুলার। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে এটার ওয়াল, ওয়াল হবে থিন। থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে এটা লুমেন, দেখেন তো এটা লুমেন কেমন দেখা যাচ্ছে, সার্কুলার না, সাদা কালো বলেন, লুমেন কেমন দেখা যাচ্ছে, সাদা না কালো, অ্যানিকুইক। তাহলে যেহেতু সিস্টের মধ্যে পানি আছে তাহলে সিস্ট কেমন দেখা যাবে, অ্যানিকুইক।
ঠিক আছে, তাহলে এর নিচে দেখেছেন অনেক সাদা ইমেজ দেখা যাচ্ছে, তাহলে অনেক সাদা ইমেজ, এটা কি ছিল? পোস্টো অ্যাকোস্টিক এনহ্যান্সমেন্ট। তাহলে এখানে পোস্টো অ্যাকোস্টিক এনহ্যান্সমেন্ট দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি কি ফাইন্ডিং আমরা পেলাম? একটা হচ্ছে সিস্ট হলে এটার মার্জিনটা কেমন হবে? ওয়েল ডিফাইন্ড, রেগুলার, ওয়াল হবে থিন, আর ভেতরের লুমেনটা থাকবে অ্যানিকোইক। যদি এরকম পুরোটাই অ্যানিকোইক হয়ে থাকে, দেখেন এটা পুরোটাই কিন্তু কালো, ভিতরে পানি ছাড়া আর কিছু নাই, তার মানে এর মধ্যে যে ফ্লুইডটা আছে এটা একটা ক্লিয়ার ফ্লুইড বেসিক্যালি। তো এই টাইপের ক্লিয়ার ফ্লুইড সিস্টিক এরিয়া যেগুলো থাকে এদেরকে আমরা বলে থাকি সিম্পল সিস্ট। এখন মনে করেন এটার মধ্যে আপনি ময়লা দেখতে পাচ্ছেন, সাদা সাদা ময়লার মতো, তাহলে এর মধ্যে তার ক্লিয়ার ফ্লুইড নাই, তখন এগুলোকে আমরা কি বলবো? কমপ্লেক্স সিস্ট। সিম্পল না হলে কি হবে? কমপ্লেক্সই হবে। কমপ্লেক্স সিস্ট আসলে কোন টাইপ অফ সিস্ট এটা তো আমাদের প্রথম অবস্থায় বের করার প্রয়োজন নাই, বা হয়তো আমরা ওটা বুঝতেও পারছি না, কিন্তু এটা সিম্পল না কমপ্লেক্স এটা তো বুঝতে পারছি। তাহলে এইভাবে এটাকে আপনাকে ডায়াগনোসিস দিতে হবে, শুধু সিস্ট লিখলে হবে না, যেটা সিম্পল সিস্ট নাকি কমপ্লেক্স সিস্ট এটা লিখে দিতে হবে। তাহলে আপনার যতটুকু ডায়াগনোসিস করা সম্ভব আপনি ততটুকু করতে পারবেন। এখন যদি ওখানে আপনি শুধু সিস্ট লিখে রাখেন তাহলে কিন্তু একটা কোয়ারি থেকে যাচ্ছে যেটা কোন টাইপ অফ সিস্ট দেখেছে। ঠিক আছে, যখন আপনি সিম্পল সিস্ট লিখবেন তখন যিনি রিপোর্টটা দেখছে ওনার থট প্রসেসটা একদিকে যাবে যে যেহেতু এটা সিম্পল সিস্ট তাহলে কি হতে পারে, কিন্তু যখনই আপনি এটা কমপ্লেক্স সিস্ট লিখবেন তখন উনি অন্যভাবে ওটাকে চিন্তা করবে যে এটা তো কমপ্লেক্স সিস্ট লেখা আছে তাহলে এটা কি হতে পারে। ঠিক আছে, এরকম আপনার কাজ হচ্ছে ফিজিশিয়ানকে ফোকাস করে দেওয়া যে এই জিনিসটা আছে, এই জিনিসগুলো হতে পারে। ঠিক আছে, উনি তখন ডিডি গুলো চিন্তা করে নিবে যে কি কি হতে পারে। আচ্ছা, এবার আসেন পরের টপিকস, অ্যাবসেস। অ্যাবসেসের যে সোনোগ্রাফি ক্রাইটেরিয়া এটা সিস্টের ক্রাইটেরিয়ার পুরো উল্টা। ঠিক আছে, যতগুলো সিস্টের ক্রাইটেরিয়া বলেছি সবগুলোকে উল্টালেই হবে অ্যাবসেসের ক্রাইটেরিয়া। তাহলে সিস্টের প্রথম ক্রাইটেরিয়া কি ছিল বলেন? ওয়েল ডিফাইন্ড রেগুলার মার্জিন। তাহলে অ্যাবসেস কেমন হবে? ইল ডিফাইন্ড ইরেগুলার। ঠিক আছে, তাহলে অ্যাবসেসের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে এটার মার্জিনটা হবে ইল ডিফাইন্ড ইরেগুলার। ঠিক আছে, ওয়াল কেমন হবে বলেন? ঠিক, ওয়ালটা হবে ঠিক। লুমেনটা কেমন হবে? যেহেতু এটা অ্যাবসেস তার মানে এর মধ্যে পাস আছে, আর পাস তো আর ক্লিয়ার ফ্লুইড না, তাহলে এটা আমরা কেমন দেখতে পাবো? হাইপো ইকোইক, নট হাইপার ইকোইক, হাইপো ইকোইক, সাদা বাট তুলনামূলকভাবে কম সাদা। ঠিক আছে, তাহলে অ্যাবসেস দেখা যাবে ইনডিফাইন্ড ইরেগুলার থিক ওয়াল হাইপো ইকোইক ফোকাল লেশন। ঠিক আছে, হাইড্রেটেড সিস্ট, হাইড্রেটেড সিস্ট যে কোনো জায়গায় যে কোনো অর্গানে হতে পারে। তো লিভারে যেহেতু এটার টেন্ডেন্সি বেশি এখানে এই জন্য এটাকে ভালো করে দেখানো হয়। হাইড্রেটেড সিস্টের টিপিক্যাল ফাইন্ডিং হচ্ছে এটার মধ্যে সেপ্টেশন থাকে, যেমন এই ছবিটাতে দেখেন এখানে একটা সেপ্টেশন আছে, আর এখানে কি আছে? অনেকগুলো সেপ্টেশন, অনেকগুলো ডটার সিস্ট। হেমানজিওমা, হেমানজিওমা হলো একটা বিনাইন টিউমার অফ ব্লাড ভেসেল, তাই না? আপনি যদি জিনিসটা বোঝেন যে হেমানজিওমা আসলে কি জিনিস তাহলে এটার সোনোগ্রাফিক্যাল অ্যাপিয়ারেন্সটা আমাদের জন্য বোঝাটা সুবিধা হয়ে যায়। হেমানজিওমা হচ্ছে একটা ব্লাড ভেসেলের বিনাইন টিউমার বা একটা গ্রোথ। তাহলে যেহেতু গ্রোথ অবশ্যই সেটা লুমেন থেকে তৈরি হয় না, তাহলে কোথা থেকে তৈরি হয়? ওয়াল থেকে। গ্রোথ তো আর লুমেনের মধ্যে থেকে বের হবে না, তাই না? গ্রোথ যেহেতু একটা ম্যাসলেশন যেহেতু, তাহলে অবশ্যই সেটা কোথা থেকে তৈরি হবে? ওয়াল থেকে। তাহলে ব্লাড ভেসেলের ওয়ালের মধ্যে কি আছে? ফাইব্রাস টিস্যু। তাহলে ফাইব্রাস টিস্যুর যদি গ্রোথ হয়ে থাকে তাহলে ফাইব্রাস টিস্যু আলট্রাসোনোতে কেমন দেখা যায়? সাদা। ঠিক আছে, ওই যে ফাইব্রাস টিস্যু এক্সাম্পল তো লিখে রেখেছি, তাহলে ফাইব্রাস টিস্যু আলট্রাসোনোতে কেমন দেখা যায়? সাদা। তাহলে সাদা যদি গ্রোথ হয় তাহলে সেটা কেমন দেখা যাবে? সাদা। সাদা গ্রোথ তো সাদাই হবে। তাহলে এখানে দেখেন তাহলে হেমানজিওমা কেমন দেখা যাচ্ছে? হাইপার ইকোইক। হেমানজিওমার তিনটা পয়েন্ট, ডায়াগনোসিসের তিনটা পয়েন্ট, রাউন্ডেড, ওয়েল ডিফাইন্ড, হাইপার। ঠিক আছে, যে অর্গানে হেমানজিওমা হোক না কেন বা